দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা অনুষ্ঠান চ্যানেল ফোকাসে। আরটিভি ও চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজনের সঙ্গে আছি আমি ইউকংইউ আনন্দী। এখন চীনে বিভিন্ন প্রদেশে বাংলাদেশি শিক্ষার্থীরা লেখাপড়া করেন। কেউ কেউ সরকারি বৃত্তি নিয়ে চীনে গেছেন, কেউ কেউ নিজে খরচে চীনে থাকেন। বিদেশে যাওয়ার সময় অবশ্যই সবার মনে এক উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টির স্বপ্ন আছে। তা হলো নতুন অভিজ্ঞতা অর্জন হওয়ার পাশাপাশি পরবর্তী ভালো চাকরি পাবেন এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবেন। আজ বাংলাদেশি শিক্ষার্থীদের চাকরি খোঁজার বিষয় নিয়ে চ্যানেল ফোকাস অনুষ্ঠানে আলোচনা করব। এই বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশে চীনা শিল্প প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার খা-চাং-লিang। আপনাকে স্বাগতম। Hi everyone, my name is Ke-Chang-Liang. I am the president of Chinese Enterprise Association in Bangladesh. Very honored to be here. Thank you. আপনাকে স্বাগতম। এবং আমাদের আরেকজন অতিথি এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। সারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে যেসব দর্শক আমাদের দেখছেন সবাইকে শুভেচ্ছা। অবশ্য তারা আরেকটা পরিচয় আছে, তিনি বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আরেকজন অতিথি বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ হাসান। আপনাকে স্বাগতম। ধন্যবাদ মিস আনন্দী, আজকে চায়না ফোকাস প্রোগ্রামের বিশেষ আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব খুশি হলাম আজকে আপনারা আমাদের অনুষ্ঠানে জয়েন করছেন এবং আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানের শুরুতে আমি মিস্টার খাকে জিজ্ঞেস করব, তিনি তো এর দ্বিতীয়বার আমাদের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, আপনার আসার জন্য ধন্যবাদ। প্রথমে আপনার কাছে বাংলাদেশে চীনা শিল্প প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের মৌলিক তথ্য জানতে চাই। আপনাদের এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা কত? চীনের কোন কোন শিল্পের কোম্পানি বাংলাদেশে অপেক্ষাকৃত বেশি হয়? There are about 600 Chinese enterprises has been officially registered as a legal entity so far in Bangladesh. And 265 of them are the members company of our association, whose business scope cover international contracting, global investment, trade, textile and garment production, ICT, agriculture, chemical engineering, logistics, and other industries. Most of the infrastructure contracting and investment enterprises are Chinese state-owned companies. We call SOEs, while most of those engaged in textile and garment production, they are from the private sector. So far, over 60% of our members are infrastructure engineering and construction-related companies. They have been engaged in handsome numbers of infrastructure projects in Bangladesh, including Padma Rail Links project, the Bangladesh-China Friendship Bridge project, and Kanafuli Tunnel project, and the Panama Bridge, which to be opened very soon. Textile and garment enterprises are accounting 20% of our member companies, providing a large numbers of job opportunity to the local force. That is a situation of our association and the Chinese company in Bangladesh. আপনাকে ধন্যবাদ। তো আজকে আমাদের দর্শক এই অনুষ্ঠানটি দেখছেন, আশা করি আপনারা মনোযোগ দিয়ে মিস্টার খর কথা শুনুন, কারণ তার কথার মধ্যে অনেক তথ্য আছে। যারা বাংলাদেশের চীনা শিল্প প্রতিষ্ঠানে চাকরি পেতে চান, এই তথ্যগুলো আপনাদের প্রয়োজন হবে। আচ্ছা, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, আপনি কি জানেন বর্তমান বাংলাদেশের কর্মসংস্থানের হার কত? যারা বিদেশে গিয়ে লেখাপড়া করেছেন তাদের মধ্যে কত শতাংশ ছেলে মেয়ে স্নাতক হওয়ার পর দেশে ফিরে আসেন? আপনি বলছিলেন যে বাংলাদেশের আসলে দেশের যে কর্মসংস্থানের হারটা কত। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর একটি ইনফরমেশনের উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই যে উচ্চশিক্ষিতদের মধ্যে যারা মাস্টার্স বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তাদের মধ্যে 34%, মানে 34% হচ্ছে বেকার। আর স্নাতক পর্যায়ে শেষ করা যারা, এদের মধ্যে তাদের গবেষণা বলছে যে 37, মানে 37% শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত, মানে প্রতি বছরই যারা পড়াশোনা শেষ করতে, গ্রাজুয়েশন শেষ করতে, তারা কিন্তু
এই নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী কিন্তু বেকার থাকছে। একই সঙ্গে আরেকটি বিষয় আমি আপনাকে বলতে চাই যে আইএলও আন্তর্জাতিক শ্রম সংস্থা এটি 2019 সালে একটি গবেষণা করে তারা একটি তথ্য দিয়েছে। তারা বলেছে যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 28টি দেশের মধ্যে উচ্চশিক্ষিত বেকারের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সেক্ষেত্রে আমরা আসলে দেখতেই পাচ্ছি যে বাংলাদেশে গ্রাজুয়েটরা আসলে পড়াশোনা শেষ করে তাদের কিন্তু বড় একটি অংশই কিন্তু চাকরির পিছনে ঘুরতে ঘুরতে একটি সময় কিন্তু তারা কিন্তু চাকরি না পেয়ে বেকারের খাতায় নাম লেখান। এই যে বেকাররা আসলে কোথায় কিভাবে তাদের লাইফ লিড করছেন সে ব্যাপারে আসলে এক্সাক্ট কোনো ইনফরমেশন না থাকলেও তারা আসলে বেকার হয়ে মানে মানসম্মত সরকারি বা বেসরকারি কোনো চাকরি যে পাচ্ছেন না সেটি কিন্তু গবেষণায় উঠে এসেছে। আর আপনি বলছিলেন যে আসলে কত শতাংশ শিক্ষার্থী বিদেশে যায় পড়ালেখা করতে, সেই ব্যাপারে সরকারের কোনো গবেষণা বা স্টাডি আমাদের চোখে পড়েনি যে আসলে শিক্ষার্থীরা তারা যে আসলে বিদেশে যাচ্ছেন পাঠ নিতে এদের কত শতাংশ ফিরে আসছেন বা কত শতাংশ ফিরে আসছেন না এই ব্যাপারে ইনফরমেশন আমরা পাইনি, কিন্তু কত শতাংশ পড়তে যাচ্ছেন সে ব্যাপারে সরকারের তথ্য রয়েছে। ধন্যবাদ মিস্টার মারুফ হাসান। আমি জানি আপনি চীনে লেখাপড়া করেছেন এবং এখন আপনি বাংলাদেশে। আপনার ধারণায় এখন চীনে মোটামুটি বাংলাদেশের কতজন শিক্ষার্থী আছেন এবং বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে গিয়ে গুগল সাবজেক্টে বোর্ডে পৌঁছতে করেন, তাদের অবস্থা কেমন? বর্তমানে চীনে 12,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। প্রতি বছর প্রায় 2800 শিক্ষার্থী বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষা উচ্চশিক্ষার জন্য চীনা সরকারি বৃত্তি, অন্যান্য বৃত্তি ও নিজ খরচে চীনা বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান। এর মধ্যে চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। এছাড়াও অন্যান্য বিভাগ যেমন আপনার ব্যবসা, সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, শিল্প বিভাগেও অনেক শিক্ষার্থী জানাতে পড়াশোনা করেন। আচ্ছা, ধন্যবাদ। তো আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে আমি মিস্টার খকে জিজ্ঞেস করতে চাই। আমাদের দুজন অতিথি যে প্রশ্নের জবাব দিয়েছেন তার মধ্যে অনেক তথ্য আমার মনে হয় আপনাকে জানা দরকার। যে এখন বাংলাদেশে বেকার সমস্যা একটা সামাজিক সমস্যা হতে পারে এবং চীনে যে 5,000 মতো বাংলাদেশি শিক্ষার্থী তারা ভবিষ্যতে স্নাতক হওয়ার পর বাংলাদেশে যদি ভালো চাকরি পান তারা অনেক ভালো, না হলে এটাও একটা বড় সমস্যা। তো আপনার কাছে আমি জানতে চাই, বাংলাদেশে কর্মরত যে চীনা কোম্পানিগুলো স্থানীয় কর্ম ব্যবস্থাপনার প্রক্রিয়ায় কোন ধরনের স্থানীয় কর্মচারীদের সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ এটা জেনে আমাদের দর্শকদের জন্য সহায়ক হবে। At present, all the Chinese enterprises who work in Bangladesh are deeply promoting the localization management. Localization management is not only conducive to the technology transfer and the development of Bangladesh, but also is being required by the Chinese enterprises himself by his own development, especially during the pandemic. The pandemic is still ongoing. Localization is very important and critical for the Chinese enterprises to address their workforce shortage and the long-term development. The returning students from China can play a very essential role in this process, I think. For some of the company, say the company myself, I'm working for CCCC Bangladesh Limited. Before the pandemic, we always screen out the outstanding local employees every year to support them in application of the Chinese government scholarship to study in the well-known Chinese universities. After their graduation, they are encouraged to return to work in our company, which can return facilitate our localization process and also the development of the local communities. I would like to name other example like Huawei. Also, they have a seed plan under which there is a group of outstanding students who would be selected to study in China every year. The foreign companies like us, we are always in need for the local management talents who have open mind and international perspective, a good understanding of Chinese culture, a strong adaptability, integrity, and reliable, a sense of accountability. And it would be a plus if they are also a dynamic learner. We encourage them to take participation in the decision-making process gradually
becoming to be the middle or the senior level management for our long run business operations. In short, that is the opportunity it is there. The needs of the Chinese company also it is there. ধন্যবাদ, ভালো বলেছেন মিস্টার মারুফ হাসান। একটু আগে মিস্টার খ উত্তরে দিয়েছেন বাংলাদেশের চীনা কোম্পানিগুলো কি ধরনের কর্মচারী দরকার, এই তথ্যগুলো আপনি মনে করেন বাংলাদেশে যে অন্যান্য শিক্ষার্থীরা তাদের জন্য কি সহায়ক হবে? আপনি জানেন প্রতি বছর প্রায় 2000 থেকে 2500-এর মতো শিক্ষার্থী, বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে ফিরে আসেন। এর মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পরবর্তীতে চায়নাতে থেকে যান। এক্ষেত্রে সকল শিক্ষার্থী চেয়ে থাকেন যে তাদের শিক্ষা বিভাগের সাথে সম্পর্কিত কোনো না কোনো চাকরিতে যোগদান করার জন্য। তো যদি বাংলাদেশে অবস্থিত চীনা প্রতিষ্ঠানগুলো চীনা যে শিক্ষার্থী আছে, চীনে যারা পড়াশোনা করে বাংলাদেশে ফিরে আসছেন, তাদের জন্য যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাদের জন্য খুবই লাভজনক হবে এবং এটা তাদের ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে। আচ্ছা, তো আপনি মনে করেন যারা চীনের শিক্ষা গ্রহণ করে দেশে ফিরে এসেছেন তারা কি ধরনের চাকরি পেতে বঞ্চিত করেন এবং বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করার আগের যে তুলনায় বর্তমানে কতটা চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন? সকল শিক্ষার্থী চান তার শিক্ষা বিভাগের সাথে সম্পর্কিত যে কোনো একটি কর্মসংস্থানে যোগদান করতে। এক্ষেত্রে হয়তোবা কিছু সমস্যা হতে পারে, কারণ আপনি জানেন যখন একজন শিক্ষার্থী স্নাতক শিক্ষার্থী বাংলাদেশ থেকে চায়নাতে পড়তে যান, তখন তার কোনো চাকরির অভিজ্ঞতা থাকে না। চায়না বাংলাদেশের চাকরি বাজার সম্বন্ধে তার কোনো ধারণাই থাকে না। তো যদি অভিজ্ঞতার ব্যাপার থাকে সেটা তারা শিক্ষার পরবর্তীতে কোনো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। কিন্তু যখন চায়না থেকে বাংলাদেশে ফিরে আসবেন, তাদের যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় চায়না প্রতিষ্ঠানগুলো থেকে, তাহলে তাদের জন্য খুবই ভালো হবে। আচ্ছা, মিস্টার আখতারুজ্জামান, তো বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের সামনে সবচেয়ে বড় সমস্যা কি আপনি মনে করেন? তারা কি ভালো সংস্কৃতি করা নাকি ভালো চাকরি পাওয়া? শিক্ষার্থীরা এই সব চড়াই উতরাই পার হয়ে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, মেডিকেল কলেজে ভর্তি হয়, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন আমরা আবার দেখি যে নানান পলিটিক্যাল আনস্টেবল সিচুয়েশন পার করে তারা কিন্তু পড়াশোনা শেষ করার পর কিন্তু দেখা গেল যে চাকরির বাজারে গিয়ে ওই ভর্তি পরীক্ষায় যেমন ভর্তি যুদ্ধ করতে হয়, চাকরির বাজারে তার থেকে বেশি এই যুদ্ধটা করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন প্রার্থী বিপরীতে হয়তো 500 মানে গ্রাজুয়েট পরীক্ষায় অংশ নিচ্ছে। তো বাংলাদেশে আসলে পড়াশোনার যে আসন, উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের অপ্রতুলতা, আসন সংখ্যার অপ্রতুলতার পাশাপাশি চাকরির বাজারেও অনেক মানে প্রয়োজনীয় চাকরির অনেক সংকট রয়েছে। আচ্ছা, তো চাকরি পাওয়া এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, চীনের স্নাতকদের জন্য একটা মাথা ব্যথা ব্যাপার। বাবা মা সবসময় এটা নিয়ে বাচ্চাদের জন্য দুশ্চিন্তাই করেন। আচ্ছা, আমরা আলোচনা করব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। আজকে কথা বলছিলাম বাংলাদেশি শিক্ষার্থীদের চাহিদা ও তাদেরকে কর্মসংস্থানের বিষয় নিয়ে। বিরতির পর আপনাদের আবারও স্বাগত চায়না ফোকাস অনুষ্ঠানে। একটু আগে জনাব আখতারুজ্জামান বাংলাদেশের অবস্থা আমাদেরকে বলেছেন। আমি আবার তাকে জিজ্ঞেস করতে চাই, যারা চীনে লেখাপড়া করেছেন তাদের ভালো চাকরি পাওয়ার জন্য আপনার পরামর্শ কি? বাংলাদেশের সঙ্গে চীনের যেহেতু একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা অনেক আগ থেকে জানি, সেটি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আপনারা আরো কি কি অ্যাট্রাকটিভ মানে স্কলারশিপ বা স্টাইপেন্ড আপনারা চালু করতে পারেন কিনা? সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের এই যে বৃহৎ সংখ্যক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংকুলন হয় না, সেক্ষেত্রে চীন যদি সেক্ষেত্রে আমাদের আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে মানে শিক্ষার্থীরা উপকৃত হবে। আরেকটি বিষয় আমি জানতে চাবো মানে আমি শেয়ার করবো। সেক্ষেত্রে আমরা যেটা জানি যে আগামীতে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আমরা জানি, যে 4th শিল্প বিপ্লবের
যে সময়টা আসছে, এই সময়টা কাজে লাগানোর জন্য চীনে যেহেতু আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা সাধারণত পড়তে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেডিকেল নির্ভর সাবজেক্ট গুলো, তো সেক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি বা ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে লিঙ্কেজ, সেটি আমার মনে হয় আরো কতটুকু রয়েছে আমি জানি না, এটি আরো মনে হয় একটু যদি বৃদ্ধি করা যায়, সেক্ষেত্রে এই চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধাটা বাংলাদেশের শিক্ষার্থীরা নিতে পারবে। ধন্যবাদ, আপনি ভালো বলেছেন। তো মিস্টার খা, তো বাংলাদেশে এখন চীনা কোম্পানিগুলো কি কি পদ্ধতিতে স্থানীয় কর্মচারীদের নিয়োগ করে? যেমন আপনার চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রুপ বাংলাদেশ অফিসে কয়জন বাংলাদেশি আর কয়জন চাইনিজ আছেন? For the employment, we have we could divide it into two groups. For the middle and the senior management talent, the main hiring channel we are going to rely on is the local online platforms like BD jobs, and of course the recommendation from the local partners also is a good channel also as a foreign company. Well, for the skilled, say semi-skilled or skilled workforce, that we have been working with some local labor suppliers, or sometimes also the recommendation or the introduction from our local partners also is a good path, you could say. As for the company I'm working for, we are currently executing quite a numbers of infrastructure projects in Bangladesh. We have our local management level. We have around 150 people. What is 150? We are getting from the source which I mentioned. Some is get from the online platform, and also some is been introduced or recommended by our local partners. And we also have the workforce around 1,600 people here working for our different projects. Yeah, that is the situation. Yes, thank you. আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মিস্টার মারুফ হাসান, এখন বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা কত? তারা সবাই চীন থেকে ফিরে এসেছে নাকি কেউ কেউ এখনো চীনে আছেন? এবং এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ উন্নয়নের জন্য কি কি সহায়তা ব্যবস্থা আছে? মিস্টার আনন্দ, আপনি জানেন যে বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন BCYSA চীনে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের একটি কমিউনিটি অ্যাসোসিয়েশন। বর্তমানে BCYSA এর একটি অনলাইন নিউজ পোর্টাল আছে, যেখানে চীনে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থীদের এবং কর্মজীবীদের সকল ধরনের প্রয়োজনীয় নিউজ, অর্জন, সমস্যা সমাধানের নিয়ে নিউজ করে থাকে, এবং চীনে বিভিন্ন বিষয়ে তাদেরকে জানানো হয় এই নিউজের মাধ্যমে। BCYS এর একটি অনলাইন বাংলা ষান্মাসিক ম্যাগাজিন রয়েছে, যেখানে চীনের বিভিন্ন বিষয় নিয়ে, যেমন সাহিত্য, কবিতা, ভ্রমণ কাহিনী ও শিক্ষার্থী ও কর্মজীবীদের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখা দিয়ে থাকেন, যেটা আমাদের জানা মতে চীন থেকে প্রকাশিত একমাত্র বাংলা ম্যাগাজিন। এছাড়াও BCYS বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি পেতে সহযোগিতা, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের ব্যবস্থা, দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকার জন্য অ্যাওয়ার্ড প্রদান, চাকুরি পেতে সহযোগিতা সহ চীনে থাকাকালীন বিভিন্ন সহযোগিতা করে থাকে। বর্তমানে চীনে BCYS এর 1700 এর বেশি নিবন্ধনকৃত সদস্য রয়েছে। মিস্টার মারুফ হাসান, একটু আগে আপনি বলেছেন আপনাদের সংগঠন অনেক ব্যবস্থা করেছেন, এবং আমি জানতে চাই, তো আপনাদের এই সংগঠন বাংলাদেশে যে অন্য চীনা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে, বা চীনা মিডিয়া বা দূতাবাস, এবং আপনাদের অন্যান্য শিক্ষার্থীদের কর্মসংস্থান বাড়ানোর ব্যাপারে আপনার প্রত্যাশা কি? BCYS এর পক্ষ থেকে সবসময় বাংলাদেশি শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যাপারে চীন সম্পর্কিত বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগের প্রচেষ্টা করে যাচ্ছি। আমরা বাংলাদেশের অবস্থিত চীনা দূতাবাসের সাথে যোগাযোগ করেছি, বাংলাদেশের চীন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করেছি, চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর সাথেও যোগাযোগ করেছি। আমরা চেষ্টা করতেছি যে যেভাবে হোক বাংলাদেশে যেসব শিক্ষার্থীরা ফিরে আসেন তাদের মধ্যে একটা সেতু বন্ধনের ব্যবস্থা করে দিতে, যাতে তারা বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান চীনা প্রতিষ্ঠান আছে তাদের যত এমপ্লয়ি লাগে আমাদের
চীন থেকে ফেরত যেসব শিক্ষার্থীরা আসতেছেন তাদেরকে নেওয়া হয়, তাদেরকে এমপ্লয়ি হিসেবে নেওয়া হয়। তো বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিসিএসের আমি আগেই বলেছি যে একটি ওয়েবসাইট করা হয়েছে যেখানে চীনের প্রতিষ্ঠানের চাকরি যে খবর এটা প্রকাশ করা হয়। এছাড়াও বিসিএস এর পক্ষ থেকে চীনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য চাইনিজ এন্টারপ্রাইজ ইন বাংলাদেশ এর সম্মানিত সভাপতিকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে সেখানে জন্য বাংলাদেশি যে সব শিক্ষার্থীরা চীন থেকে ফিরে আসে তাদের অগ্রাধিকার দেওয়া হয়, এবং প্রয়োজনে যদি প্রয়োজন হয় বাংলাদেশে বিসিওএস এর যে আমাদের যে রিসার্চ ইউনিট আছে সেখান থেকে আমরা দক্ষতা উন্নয়নে আরো বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করব। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ মিস্টার আখতারুজ্জামান। তো আপনিও মিডিয়াতে কাজ করেন, আমরাও মিডিয়াতে আছি। তো আপনি মনে করেন এই ব্যাপারে মিডিয়ার ভূমিকা কি, এবং আপনার দৃষ্টিতে যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা পক্ষে আর কি কি করা উচিত? আপনি বলছেন যে গণমাধ্যমের আসলে ভূমিকাটা কি। গণমাধ্যম আসলে এই যে বাংলাদেশের যে বৃহৎ সংখ্যক শিক্ষার্থী যে চীনে পড়াশোনা করতে যাচ্ছে, আমরা যতদূর জানি যে আপনি ওই যে মিস্টার মারুফ হাসান বলছিলেন যে বাংলাদেশ থেকে 12,000 শিক্ষার্থী প্রতি বছর চীনে পড়াশোনা করতে যাচ্ছে। এটি অবশ্যই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অবশ্যই একটি বড় একটি সুযোগ। এই সুযোগটি আসলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়া বা বিভিন্ন ওয়েবসাইট, তারপর নিউজ বুলেটিন বা অন্যান্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো যদি প্রকাশ হয়, এগুলো প্রচারিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা এতে আরো বেশি উদ্বুদ্ধ হবে। আর এর সংখ্যাটি এখন যেটি 12,000 রয়েছে সেটি আসলে আরো বাড়ানো যায় কিনা এ ব্যাপারে আসলে চীন সরকার যদি ব্যবস্থা নেয় সেক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি ভালো একটি পদক্ষেপ হবে আমি মনে করি। ক্ষেত্রে গণমাধ্যমগুলো এই সংবাদগুলো যে এই প্রসেসগুলো, এই প্রক্রিয়াগুলো এগুলো আসলে ফলো করে প্রচার করতে পারে, বা এই প্রসেসগুলো বিভিন্ন সময় যে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা বা আসলে নির্দিষ্ট সময় পর পর তো এনরোলমেন্ট অ্যাডমিশন গুলো হয়ে থাকে, এগুলো আসলে শিক্ষার্থীদের সামনে তুলে আনার জন্য গণমাধ্যম কর্মীদের একটি ভূমিকা রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো একটু আগে আমাদের 3 জন অতিথি অনেক ভালো পরামর্শ করেছেন, এবং শেষে আমি মিস্টার খাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু বাংলাদেশের চীনের প্রতিনিধিত্ব সংগঠন হিসেবে চীনা শিল্প প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থান পাওয়া বিষয়ে কিছু নির্দেশনা বা সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা? Yes, still here I really would like to emphasize again, as I mentioned before, no matter from the needs of the national development or the company's own long-term development plan, the localization process of the Chinese enterprises will be undergoing in depth without any doubt. And under this process, it is also necessary to select and train more local employees, including those returnees students from China. Those returnees from China, in light of their advantage mentioned before, are expected to play a very important role in the deep localization process of the Chinese enterprises in Bangladesh. This can contribute to the development of Chinese enterprises, as well as bilateral economic and trade cooperation and the friendship between the people to people. And more importantly, this can play a very solid foundation for the returning student to materialize the value of their career or the professional development. With more and more Chinese enterprises in Bangladesh and the increasing numbers of the returning students in China, as mentioned by other guests just now, we plan to hold a double selection recruitment session for the returning students in China this year, together with Bangladesh China Alumni Association, so as to help this Chinese company and the Bangladesh returning student to mutually match for the job opportunities, thus achieving a win-win situation for both sides. We can understand as from this discussion, we can see there is a gap between the Chinese company and the returning students from China.
I hope through this it can help them, and I also really looking forward to the support from the other association, as I mentioned, and also from other organizations. We could do better to support these returning students from China. Thank you. ধন্যবাদ। তো আপনারা অনেক ভালো বলেছেন এবং শেষ দিকে একটা কথাই, ওমেন সিচুয়েশন আমরা সবাই দেখতে চাই। তো আজকে টেনা ফোকাস অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মিস্টার খোচালিয়া, মিস্টার মোহাম্মদ আখতারুজ্জামান এবং মারুফ হাসানকে ধন্যবাদ জানাই। দর্শক, চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। যারা চীনে লেখাপড়া করেছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে চাই। এই সুযোগে আমি ঘোষণা করি, এখন থেকে RTV আর চায়না মিডিয়া গ্রুপের যৌথ উদ্যোগ প্রচারিত সাপ্তাহিক অনুষ্ঠান চায়না আওয়ার্ডে বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সময় দেয়া হবে। সেখানে আপনারা শেখার সুফল ও দক্ষ প্রযুক্তি দেখাতে পারেন, নিচে পরিচয় দিতে পারেন। আশা করি এটা আপনাদের নতুন চাকরি খোঁজার একটি নতুন প্ল্যাটফর্ম পরিণত হবে এবং আরো বেশি বেশি বিদেশি কোম্পানি আপনাদেরকে দেখতে পাবেন। সকলের সুন্দর জীবনের শুভকামনা নিয়ে শেষ করছি আজকে টেনা ফোকাস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।